আসসালামু আলাইকুম। বিএনপির ঘাড়ে মিডিয়া ভর করেছে। মানে মিডিয়া বিএনপির পিছনে লেগেছে। এমন কথাটা আসলে অনেকেই বলার চেষ্টা করতেছে। কিন্তু বিষয়টা আসলে কি তাই নাকি? যে বিএনপির পিছনে কি আসলেই মিডিয়া লেগেছে? কারণ শেখ হাসিনা পালায় যাবার পর এখন পর্যন্ত আপনি মিডিয়া হাউসগুলার যদি ইতিহাস ঘাটেন কিংবা মিডিয়া হাউসগুলা যদি বলেন যে আসলে এখন কোন পর্যায়ে আছে, বিভিন্ন মিডিয়া হাউস সত্যিকার অর্থে যে হচ্ছে বড়, বড় মিডিয়া হাউসগুলা সেগুলো হচ্ছে বিএনপির নেতারা দখল করছে। এবং এর আগে থেকে বাংলাভিশন, এনটিভির কথা তো আপনারা জানেনই, সেগুলো হচ্ছে বিএনপি নেতাদের। তাহলে আসলেই কি সত্য কিনা এই বিষয়টা? আচ্ছা, সেই সত্যের বিষয়টা আমরা জানবো। তার আগে সম্প্রতি মির্জা ফখরুল এবং এই সময় কলকাতার সবচেয়ে বলতে বলা যায় যে অন্যতম প্রভাবশালী একটা গণমাধ্যম এই সময় পত্রিকার সাথে যে সংবাদ মানে সংবাদপত্রের সাথে যেই সাক্ষাৎকার হয়েছিল এবং সেই সাক্ষাৎকারে বলা হচ্ছে যে মির্জা ফখরুল নির্বাচন, বাংলাদেশের রাজনীতি অনেক বিষয়ই কথা বলেছে। এবং সেই বিষয়গুলো আসলে কতটা সত্যি মির্জা ফখরুল এবং বিএনপির পক্ষ থেকে বারবার এখন পর্যন্ত দাবি করা হচ্ছে যে কোনো সাক্ষাৎকার মির্জা ফখরুল দেন নাই। মির্জা ফখরুল এটা বারবার বলছেন, মানে বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল সাহেব, তিনি বলছেন কোনো সাক্ষাৎকার দেন নাই, এটা আসলে মিথ্যা বানোয়াট, এআই দিয়ে তৈরি, ব্লা ব্লা বিভিন্ন ধরনের কথা তিনি বলে যাচ্ছেন এখন পর্যন্ত। তো আমরা আসলে একটু দেখব যে এখন আসলে গণমাধ্যম গুলা যেমনটা স্বাধীন এবং টেক ইন্টারনেট মানে টেকনোলজি যেটাকে বলে, যে টেকনোলজি এতটা অবাধ, প্রত্যেকের হাতে হাতে যেমন অ্যান্ড্রয়েড ফোন আছে, প্রত্যেকের চাইলেই যে কোনো বিষয় যে কোনো সময় বের করে ফেলতে পারে, সার্চ দিয়ে জানতে পারে এবং সেটা ভেরিফাই করতে পারে, ক্রস চেক করতে পারে। তো বিষয়টা একটু চিন্তা করে দেখেন যে মির্জা ফখরুল সাহেব, যিনি বিএনপির মহাসচিব, এবং তিনি সাক্ষাৎকারটা কোথায় দিয়েছেন? ভারতের কলকাতার একটি বিশাল গণমাধ্যমে। এবং সেই সাক্ষাৎকারটা যখন প্রচারিত হয়েছে, প্রকাশিত হয়েছে, তখন তিনি কোথায় ছিলেন? তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। এটা বিএনপি বলতে যাচ্ছে কিংবা সাধারণ যারা আছেন তারা বলতে চাচ্ছেন, বিশেষ করে বিএনপির সমর্থকরা বলতে চাচ্ছেন যে মির্জা ফখরুল সাহেব যখন দেশে নাই তখন এই সাক্ষাৎকারটা প্রচার করা হচ্ছে। কারণ কারণ হচ্ছে কি যে তাকে একদম প্রশ্নবিদ্ধ করা, তাকে হচ্ছে বিতর্কের মধ্যে ফেলা, সমালোচনা তার আরো বেশি করে সমালোচনার মধ্যে তাকে ফেলা, এই বিষয়গুলোর জন্যই তাকে আসলে এই সাক্ষাৎকারটা প্রচার করা হয়েছে। এটা বিএনপি কর্মী এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন, বিএনপির যারা আছেন, তারা বলছেন। আমরা একটু জাস্ট বেশি কিছুর দরকার নাই, আমরা জাস্ট দুই তিনটা বিষয় একটু দেখবো যে আসলে সত্যি বিষয়টা তাই কিনা। আচ্ছা, প্রথম কথায় আসি, যে সাক্ষাৎকারটা তিনি দেনই নাই, এটা বিএনপির পক্ষ থেকে এবং মির্জা ফখরুল সাহেব বলছেন এই সাক্ষাৎকারটা তিনি দেনই নাই। এটা টোটালি মিথ্যা মানে প্রচারণা, প্রোপাগান্ডা। এবং বিএনপির যে সকল পেজগুলো আছে, বিএনপির ন্যাশনালিস্ট পার্টি, বিএনপির মিডিয়া সেল এবং বিএনপির যারা হচ্ছেন সায়রুল কবির খোকন, যেই মিডিয়া সেলটা আসলে পরিচালনা করেন, এবং বিএনপির যারা হাইকমান্ড আছেন তারাও এই একই কথা বলছেন। দেখেন, বিষয়টা কিন্তু খুব ছোটখাটো না। এটা একটা গণমাধ্যমে আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেটা বলছেন যে হচ্ছে, আচ্ছা, তারা বলছেন যে এটা দেনই নাই। দেখেন, গণমাধ্যমটা হচ্ছে কি কোনো অনলাইন পোর্টাল না, এটা কলকাতার একদম প্রথম সারির বলা যায় যে একটা গণমাধ্যম। তাহলে আমরা একটু এখন দেখব যে আচ্ছা, সাক্ষাৎকারটা কি? সাক্ষাৎকারটা জাস্ট কিছু বুলেট পয়েন্ট আমি বলি যে সাংবাদিক যিনি অনুমিত্র চট্টোপাধ্যায়, এবং এই এই সাক্ষাৎকারটি যিনি নিয়েছেন তিনি হচ্ছেন এই সংবাদ মাধ্যমের একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক। তো তিনি বলছেন যে ফেব্রুয়ারিতেই কি নির্বাচনটা হবে আদৌ? জামায়াত ইসলামী, এনসিপি যেভাবে একটার পর একটা দাবি তুলছে, সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে অনেকেই সংশয়। হলেও দেশ জুড়ে প্রবল অশান্তি ও রক্তপাত হবে, এটা তিনি প্রশ্ন করলে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে, সংশয়ের কোনো জায়গা নেই, কোনো অশান্তি হবে না, মানুষ ভোটাধিকার ফেরত চাইছেন, নির্বাচন চাইছেন, উৎসবের মতো ভোট হবে ফেব্রুয়ারিতে। এ সময় এই সাংবাদিক তখন প্রশ্ন করেন, জামায়াত বলছে পিআর আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া ভোট হবে না, এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদের নির্বাচন চাইছে, না হলে ভোট হতে দেবে না বলছে। তখন আলমগীর সাহেব বলেন যে হচ্ছে জামাত ভোটে আসবে, পিআর টিআর কিছু না, ব্লা ব্লা। উনি বলেছেন যে এগুলা কোনো বিষয় না, সবাই ভোটে আসবে, উৎসব মুখের ভোট হবে।
সাংবাদিক তখন প্রশ্ন করছেন, শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল। এই যে একটা পয়েন্ট, এখানে আসলে একটা বিতর্কের আরেকটা বিতর্কের তৈরি যে এনসিপি কখনো চায়নি। এটা আলমগীর সাহেব উত্তর দিচ্ছেন, না এনসিপি কখনো চায়নি। তবে জামায়াত চেয়েছে এনসিপির এমন একমাত্র একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেয়া। এটা প্রথম কথা হচ্ছে এনসিপি কে নিয়ে বিতর্ক তিনি তৈরি করলেন। আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন দেখেন, সাংবাদিক প্রশ্ন করছেন জামায়াত 50টা আসন চেয়েছে। আচ্ছা, এই সাংবাদিক কিভাবে জানে যে জামাত 50টা আসন চেয়েছে? তার মানে এটা একটা লিডিং কোশ্চেন। যারা সাংবাদিকতার মোটামুটি কিছু বোঝেন, এটা একটা লিডিং কোশ্চেন তিনি করেছেন যে জামাত 50টা আসন চেয়েছে। জামাত 50টা আসন চেয়েছে, এটা ওই সাংবাদিক জানে কিভাবে? প্রথম প্রশ্ন। এবং মির্জা ফখরুল ইসলাম সাহেবের মতন একজন আহ, একজন প্রতাপশালী, একজন প্রভাবশালী, একজন প্রথিতযশা রাজনীতিবিদ, পৌর রাজনীতিবিদ বলা যায় যে, তিনি এই প্রশ্নটা যখন করেছেন, একজন সাংবাদিক করেছেন, তখন তিনি তাকে সাবলীলভাবেই উত্তরটা দিয়েছেন যে 30টা চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি, অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, তবে যা তাদের মনোপুত হয়নি। আপনাকে আশ্বাস দিচ্ছি জামাতকে আর মাথায় উঠতে দেব না। দেখেন বিষয়টা, তারা যত না বড় শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। পিআর টিআর সবই বিএনপির উপর চাপ সৃষ্টির কৌশল। জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন জায়গায় প্রার্থীর ঘোষণা করেছে তারা। আসলে দেশের প্রবল ভাবেই মানুষ নির্বাচন চাইছেন, সেনাবাহিনী চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও চাইছেন। এরপরে আরো বিভিন্ন বিষয়ে কথা হয়েছে তাদের, নির্বাচনের বিষয়ে, মানে ইউনূসের উপর আপনি আস্থা রাখতে পারবেন কিনা, সেনা প্রধানের বিষয়ে এখানে কথা হয়েছে, সম্প্রতি জাতীয় পার্টির অফিস ভাঙচুরের বিষয়ে কথা হয়েছে, এবং এখানে আরেকটা বিষয় যেটা সংশয় তৈরি করেছে এবং যেটা সমালোচনা তৈরি করেছে, যে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে আওয়ামী লীগ তো আসলে নির্বাচনে মানুষকে অংশগ্রহণ করতে দেয় নাই, দলগুলাকে অংশগ্রহণ করতে দেয় নাই। এখন আমরাও যদি তাদের মতো ফ্যাসিস্ট হই, আমরাও যদি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেই, তাহলে তো তাদের মতো হয়ে গেলাম। সুতরাং আমরা চাই যে সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক, আওয়ামী লীগ করুক, জাতীয় পার্টি করুক। এই যে বিষয়গুলা, যেগুলো হচ্ছে জুলাই, যারা যোদ্ধা, এই দেশের মানুষ যারা জুলাই ঘটিয়েছেন, জুলাই আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, তাদের মনে এটা আঘাত লেগেছে। জামাতের মনে আঘাত লেগেছে কারণ তারা 50টা কিংবা 30টা আসন চেয়েছেন, এই বিষয়টা বিতর্ক তৈরি হয়েছে, সেটা জামাতের মনে আঘাত তৈরি করেছে। এনসিপির মনে আঘাত লেগেছে কারণ এই বক্তব্যের মধ্যে, এই সাক্ষাৎকারের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে এনসিপিকে আমরা কোনো শক্তি হিসেবে মনেই করি না, কারণ তাদের ডাকে মানুষ আসে না। তাদের ডাকে প্রথমে হয়তো কিছু মানুষ এসেছিল, গণ অভ্যুত্থান করেছিল, কিন্তু এখন তাদের পাত্তা দেয় না মানুষ। এরকম একটা কথা মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন এই সাক্ষাৎকারে। এবং হচ্ছে আরেকটি কথা, যেটি হচ্ছে 25 বছর ধরে প্রশ্ন করা হয়েছিল, 25 বছর ধরে জামায়াত আপনাদের শরিক, দুটো নাম একই সঙ্গে উচ্চারিত হয়। তখন মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে ভুল, ভুল। আওয়ামী লীগ এই অপপ্রচারটা ভারতকে বিশ্বাস করিয়েছে। তারা শুধুই নির্বাচনের শরিক, তারা ধর্মীয় রাজনীতি করে, আমরা করি না। আসলে আওয়ামীর চশমা দিয়ে ভারত বাংলাদেশকে দেখেই ভুলটা করেছে। হুম। তারপর আরো অনেক কথা আছে, দেখেন এটা হচ্ছে আমি অনলাইনে এখনো এই সময় পত্রিকার যে অনলাইন পোর্টাল, দুঃখিত, হ্যাঁ, এখনো অনলাইন পোর্টালে এই 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 নিউজটা এখনো আছে। এই সময় পত্রিকা আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন যে মির্জা ফখরুল এবং হচ্ছেন এই সময়, এই নিউজটা সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো কথা হচ্ছে কি, দেখেন এই সময় পত্রিকা কারা বা কে, এই প্রশ্নটা প্রথম করি। অনলাইন পত্রিকা এবং হার্ড পত্রিকা দুই দিকেই হচ্ছে এই সময় পত্রিকা ভারতের কলকাতার একটি প্রভাবশালী গণমাধ্যম। আপনারা যারা মানে ইন্ডিয়া টাইমসের, হ্যাঁ, ইন্ডিয়া টাইমসের কথা যারা জানেন, ইংরেজি পত্রিকা, এই ইংরেজি পত্রিকা ইন্ডিয়া টাইমস, দুঃখিত, টাইমস অফ ইন্ডিয়া, এই পত্রিকার যারা প্রকাশক, যে কোম্পানি এটা প্রকাশ করে, সেই একই কোম্পানি কিন্তু এই সময় পত্রিকার প্রকাশ করে থাকে। এবং এই সময় পত্রিকা কিন্তু 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত এটা ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলোর মধ্যে, বিশেষ করে কলকাতার গণমাধ্যমগুলোর মধ্যে, বাংলা সংবাদপত্র ভারতের, সেগুলোর মধ্যে অন্যতম। এবং এই সময় পত্রিকাটি কিন্তু কোনো ভুইফোড় কিংবা এমন কোনো সংবাদ মাধ্যম নয় যারা কিনা একটা মানে মন গড়া কিছু একটা ধরেন প্রকাশ করে দিল, সেটার দায়ভার তারা ধরেন নিবে কি নিবে না, এরকম একটা পত্রিকা নয় এটা। দেখেন, মানে গণমাধ্যম নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, যে গণমাধ্যম আসলে ভুল নিউজ কিংবা অপপ্রচার ছড়ায়, গণমাধ্যমের আসলে সমস্যা আছে, গণমাধ্যম দুর্নীতির সাথে যুক্ত, এটা সেটা অনেক ধরনের, হ্যাঁ, থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে একটা দলের, একটা বৃহৎ দলের, বলতে গেলে বাংলাদেশের এখন প্রধান বৃহৎ দলের মহাসচিব, মানে চেয়ারপারসনের পরেই যার হচ্ছে অবস্থান, তাকে নিয়ে যখন একটা রিপোর্ট প্রকাশ করা হয়, একবার শুধু চিন্তা করে দেখেন, তাও কারা করেছে? যারা একটা দেশের প্রভাবশালী গণমাধ্যমগুলোর মধ্যে একটা প্রভাবশালী,
তারা করেছে। বিষয়টা কি খুবই ছোটখাটো বিষয় কিংবা ঠুনকো বিষয়? আসলে তা নয়। কারণ এখানে একজন সাংবাদিক এই যে অনমিত্র চট্টোপাধ্যায় যার কথা বলা হচ্ছে, তিনি একজন সিনিয়র সাংবাদিক। তিনি এই ২০১২ সাল থেকে এই সময় পত্রিকার সাথে যুক্ত তো আছেনই, তার আগেও তার সাংবাদিকতার ক্যারিয়ার আছে। অর্থাৎ মানে যদি শুধু এই সময়ের কথাই বলি, তাও ১৩ বছরের উপরে তার সাংবাদিকতার ক্যারিয়ার। একজন সাংবাদিক বেসিকটা জানেন না? যে একজনের সাক্ষাৎকার যখন নেন, তখন তার সেই সাক্ষাৎকারটা তিনি রেকর্ড করতে হয়। তার সেই সাক্ষাৎকারটা তার কাছে মানে যে প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস, সেই ম্যাটেরিয়ালস গুলো তার কাছে রাখতে হয়, তার কাছে প্রমাণ রাখতে হয়, প্রমাণ হিসেবে। তাহলে তিনি এই যে প্রকাশটা করলেন সংবাদ মাধ্যমে, তার যে মির্জা ফখরুল সাহেবের সাক্ষাৎকারটা, এটা এমনি এমনি করেছেন? তার কাছে কোনো প্রমাণ নাই, তার কাছে কোনো ম্যাটেরিয়ালস নাই, তার কাছে কোনো ধরনের কোনো মানে কি বলে যে ক্রস চেক করবার মতো সে সকল সবকিছু সম্পন্ন না করে তিনি করেছেন। মানে পুরো সাক্ষাৎকারটাই তাহলে হচ্ছে, বিএনপি যেটা বলতে চাইছে, পুরো সাক্ষাৎকারটাই একদম বানোয়াট, মিথ্যা। এটা কি মেনে নেওয়া যায়? বা এটা কি গ্রহণযোগ্য কোনো উত্তর হতে পারে? আসলে বিষয়টা কি? মানে এটা এমনি এমনি হয়ে গেছে? মানে এই সময়টা এমনি এমনি করেছে, যখন কিনা সত্যি কথা বলতে ইন্ডিয়া এখন সবচেয়ে বেশি চাইছে যে বিএনপি ক্ষমতা আসুক, সেই সময় ইন্ডিয়া এমন একটা পরিস্থিতি তৈরি করবে? এটা মানে এটা আসলে যুক্তি কি, বা এটার আসলে সত্য বিষয়টা কি? আসলে বিষয়টা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম সাহেব কিংবা বিএনপি যেই কাজগুলো করছেন, সেই কাজগুলো তারা পরিকল্পিতভাবে কিংবা ভেবেচিন্তে করছেন না, এটা হচ্ছে প্রথম কথা। এটা বোঝাই যাচ্ছে। এবং তারা তাদের শরিক যারা আছেন নির্বাচনে কিংবা রাজনৈতিক দলের শরিক, তাদেরকে স্পেস দিতে চাইছেন না, এটা পরিষ্কার। এবং তারা তাদেরকে কতটা মূল্যায়ন করছেন সেটাও এখন আমরা তো দেখলামই যে সাক্ষাৎকারে তিনি কি বলেছেন, যে তারা কতটা মূল্যায়ন করছেন তাদের শরিকদেরকে। আপনারা প্রশ্ন করতে পারেন যে তিনি ভারতের সংবাদ মাধ্যমের কাছে এত কথা কেন বললেন? আচ্ছা, ভারতের সংবাদ মাধ্যমে একটা বিষয় আপনাদের বোঝা উচিত, যে বাংলাদেশের সংবাদ মাধ্যম যেগুলো আছেন, সেগুলোর কাছে আসলে অনেক সময় এই বিভিন্ন নেতারা যারা সাক্ষাৎকার দিয়ে থাকেন, তারা অনেক সময় ওপেনলি সব কথা বলতে পারেন না, আর বললেও সংবাদ মাধ্যম বা টেলিভিশনগুলো সেগুলো ছাপাতে পারেন না বা প্রকাশ করতে পারেন না, দেশের সংবাদ মাধ্যমগুলো। কারণ যেহেতু এখানে সেন্সর প্লাস আরো বিভিন্ন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্লাস আরো বিভিন্ন ধরনের লয়ের ব্যাপার আছে, তো ওই সময় তারা এই কাজগুলো করতে পারেন না। কিন্তু বাহিরের সংবাদ মাধ্যমগুলোকে তারা এগুলা বলে থাকেন, কারণ সেখানে সেন্সর কিংবা এই বিষয়গুলো ধরা বাঁধার নিয়ম নাই। আরেকটা বিষয় হচ্ছে, এই অনমিত্র চট্টোপাধ্যায়ের ব্যাপারে একটা ইন্টারেস্টিং কথা বলি। সেটা হচ্ছে, এই অনমিত্র চট্টোপাধ্যায় শুধু মির্জা ফখরুল না, শেখ হাসিনা সাক্ষাৎকারও নিয়েছিলেন। তাহলে এমন একজন সাংবাদিক যিনি প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিতে পারেন, তৎকালীন প্রধানমন্ত্রী, আপনি তাকে ছোটখাটো কোন সাংবাদিক বলবেন? কিংবা তিনি মন গড়া টাইপের কোন একটা মিথ্যা নিউজ ছড়া দিবে এত বড় আকারে, এত সাজায় গুছায়া, এবং সেটা এখনো তাদের পোর্টালে আছে, এখনো তারা সেটা প্রকাশ অবস্থায় রাখছে, সেটা এখনো তারা ডিলিট করে নাই। এবং তারা এটা নিয়ে আবার ফার্দার ছবিও দিয়েছেন, অনমিত্র চট্টোপাধ্যায় এবং মির্জা ফখরুলের সাথে যে ছবি, সেই ছবিও তারা প্রকাশ করে বলেছেন যে তারা এটা কোনো মিথ্যা বা বানোয়াট নয়। তাহলে এত কিছুর পরেও বিএনপি কি বলতে চাইছে? এটাই আসলে সাধারণ মানুষ জাতির প্রশ্ন। ধন্যবাদ।